হরে কৃষ্ণ। আশা করি সকলে ভালোই আছেন। তো আজ আমরা শ্রীল প্রভুপাদের জীবনের প্রথম অধ্যায়ে আমরা অর্ধেকটুকু পড়েছিলাম, আজকে বাকি অর্ধেকটুকু পড়ব। তার আগে মঙ্গলাচরণ দিয়ে শুরু করবি। ওম অজ্ঞানাতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति पदान्तिकम्। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च च श्रीरूपं सग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च। नमो ओं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने। नमस्ते सरस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। नित्यानंद नमस्तुभ्यं प्रेमानंद प्रदायिने कलौ कलमशनाशाय जाह्नवापतये नमः। नमो महावदन्नाय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरतिशे नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिकाकांत राधाकांत नमोस्तुते। तप्त कंचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। वृंदावै तुलसीदेव्यै प्रिया वै केशवस्य च विष्णुभक्ति प्रदे देवी सत्यवत्यै नमो नमः। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नमो विष्णुपादाय विष्णुपृष्ठाय श्रीमते जयपताश्यामते नामिने। नमो आचार्य पादाय निताय गौरपदाय गौरकथाय गौरग्रामताय। जय गुरु महाराज की जय। श्रील प्रभुपाद की जय। তো আজ আমরা শ্রীল প্রভুপাদের জীবনীর প্রথম অধ্যায়ের একক সংগ্রাম নামক অধ্যায়ের অর্ধেকটা আমরা পড়েছিলাম। আজকে বাকি অর্ধেকটা পড়ব। তো আমরা আগে দেখতে পেয়েছি যে প্রভুপাদ আমেরিকায় পৌঁছে গেছেন। পৌঁছে গিয়ে সেখানে একজনের বাড়িতে ছিলেন। গোপাল আগরওয়াল এবং তার স্ত্রী বাড়িতে বাটলারে।
সেখানে কিছুদিন থাকার পরে উনি আবার অন্যত্র গমন করেন। নিউ ইয়র্কে পৌঁছে যান এবং নিউ ইয়র্কে পৌঁছে প্রভুপাদ কাউকেই চিনতেন না সেখানে, কিন্তু তার একজন যোগাযোগ করার সূত্র ছিল। তিনি হচ্ছেন ডক্টর রাম মূর্তি মিশ্র। তিনি আবার অঙ্গভঙ্গি করে কথাবার্তা বলতেন এবং সবসময় লাভলি, বিউটিফুল এরকম শব্দ উনি ব্যবহার করতেন। রামমূর্তি মিশ্র শরীরটা একদম কঙ্কালসার হয়ে গেছিল। তারপর প্রভুপাদের কৃপায়, প্রভুপাদের হাতের রান্না খেয়ে উনি আবার সুস্থ হয়ে উঠেছিলেন। আর ডক্টর মিশ্র হচ্ছেন একজন পরম তত্ত্ব, নির্বিশেষের ব্রহ্ম। কিন্তু বৈদিক আস্তিক্যবাদের ভিত্তিতে প্রভুপাদ সবিশেষ ভগবত তত্ত্বকে শ্রেষ্ঠ বলে ঘোষণা করতেন, যা বৈদিক তত্ত্বদর্শনের চরম কথা। ডক্টর মিশ্র বলতেন যে তিনি সবই এক। উনি ছিলেন এক প্রকার মায়াবাদী, মায়ার দ্বারা আচ্ছাদিত। যাই হোক, আমরা আজকে পরবর্তী অংশ পাঠ করব। যখন শ্রীল প্রভুপাদ ডক্টর মিশ্রের যোগাশ্রমে 501 নম্বর ঘরে থাকতেন, তখন ডক্টর মিশ্র তার সমস্ত ব্যয়ভার বহন করতেন। 307 নম্বর ঘরে উঠে আসার পর প্রভুপাদকে তার নিজের খরচাতেই চালাতে হয়েছিল। বই বিক্রি করে যে টাকা পেতেন তা দিয়ে তার দৈনন্দিন প্রয়োজনগুলি মেটাতে হতো এবং প্রতি মাসে $72 ঘর ভাড়া দিতে হতো। তিনি দেখলেন যে ওয়েস্ট অ্যান্ড সুপারেটার দোকানগুলিতে একটুখানি লঙ্কার গুঁড়োর দাম 25 সেন্ট, যা ভারতের থেকে 10 গুণ বেশি। তার নির্দিষ্ট কোনো আয় ছিল না, কিন্তু খরচ ক্রমেই বেড়ে চলেছিল আর শারীরিক সুখ স্বাচ্ছন্দ্য অনেক কমে গিয়েছিল। তাহলে অন্তরে তিনি সর্বদাই উৎফুল্ল ছিলেন, কারণ এখন তার নিজের একটা আস্তানা হয়েছে এবং তিনি স্বাধীনভাবে প্রচারের কাজ চালাবার সুযোগ পাচ্ছেন। তিনি আমেরিকায় এসে ভগবানের বাণী প্রচার করার জন্য এসেছিলেন। প্রথম থেকেই তিনি সেই সুযোগ পেয়েছিলেন। আগরওয়ালদের বসবার ঘরের ঘরোয়া বৈঠকে, বাটলারের লায়ন্স ক্লাবে, ডক্টর নরমান ব্রাউনের সংস্কৃত ক্লাসে, ডক্টর মিশ্রের যোগ সোসাইটিতে, সর্বত্রই তিনি ভগবানের বাণী প্রচার করে যাচ্ছিলেন। কিন্তু সেই সমস্ত সভায় লোকেরা কেবল একবার মাত্র তার কথা শুনতে পাচ্ছিল। তাই সেই ধরনের সভায় বক্তৃতা দিতে তিনি তেমন উৎসাহী ছিলেন না। সেই জন্যই তিনি নিউ ইয়র্কে একটি মন্দির প্রতিষ্ঠা করবার জন্য অধীর হয়ে উঠেছিলেন। তিনি চেয়েছিলেন এমন একটি জায়গা যেখানে উৎসাহী জনগণ নিয়মিত পারমার্থিক অনুষ্ঠানগুলিতে যোগ দিতে পারবে, হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে পারবে, ভগবানের প্রসাদ গ্রহণ করতে পারবে, তার শ্রীমুখ নিঃসৃত শ্রীমদ্ ভগবদ গীতা ও শ্রীমদ্ ভাগবতের বাণী শ্রবণ করতে পারবে। যোগ স্টুডিও থেকে নিচের তলায় একটি ছোট্ট অফিসে এসে প্রভুপাদ তার যা খুঁজছিলেন তাই পেলেন তার একটি নিজস্ব স্থান।
কিন্তু কে সেখানে আসবে? সাধারণত মন্দিরের সৌন্দর্য এবং ঐশ্বর্যে আকৃষ্ট হয়ে মানুষ শ্রীকৃষ্ণের কাছে আসে, কিন্তু ৩০৭ নম্বর ঘরটি ছিল ঠিক তার বিপরীত। তা ছিল যেন দারিদ্র্যের প্রতিমূর্তি। এমনকি পারমার্থিক বিষয়ে উৎসাহী মানুষও রেলগাড়ির বগির মতো সংকীর্ণ এই ছোট ঘরটিতে কার্পেটবিহীন মেঝেতে বসতে অসুবিধা বোধ করত। ডক্টর মিশ্রের একজন ছাত্র প্রভুপাদকে একটি টেপ রেকর্ডার দিয়েছিল। প্রভুপাদ করতাল বাজিয়ে নির্জনে গাওয়া কতগুলি ভজন এবং একটি দীর্ঘ দার্শনিক রচনা তাতে রেকর্ড করেছিলেন। সেটি ছিল গীতোপনিষদের ভূমিকা। শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তাকে বলেছিলেন, কেউ যদি নাও শোনে তবু ঘরের 4টি দেওয়ালকে শোনবার জন্য কীর্তন করো। এখন ভগবানের কৃপায় একটি নতুন পরিবেশে তার বাণী প্রচার করার সুযোগ পেয়েছেন, তাই তিনি ঠিক করেছিলেন যে প্রতি সপ্তাহে 3 দিন সোম বুধ শুক্র সন্ধ্যায় যেই আসুক তার কাছে তিনি ভগবানের বাণী প্রচার করবেন। ডক্টর মিশ্রের যোগ স্টুডিওতে যারা তার সঙ্গে পরিচিত হয়েছিল বা যারা তার কথা শুনেছিল, প্রধানত তারাই তার প্রথম শ্রোতা হলো। সেই ঘরটি সুসজ্জিত না হলেও এই সমাবেশগুলি তার হৃদয়ে নতুন উদ্দীপনার সঞ্চার করল। লোয়ার ইস্ট সাইডে 64 নম্বর ইস্ট 7th স্ট্রিটে প্যারাডক্স নামে একটি রেস্টুরেন্ট ছিল, যেখানে জর্জেস ওয়াসার দর্শন নিয়ে আলোচনা হতো এবং পরম আয়ুবর্ধক নিরামিষ খাদ্য পরিবেশন করা হতো। সেই রেস্টুরেন্টটি ছিল মাটির নিচে, আর মোমবাতির আলোয় আলোকিত সেই ঘরের চারিদিকে ছোট ছোট অনেক খাওয়ার টেবিল পাতা ছিল। সেখানে খাবার ছিল সস্তা এবং তার সুনাম ছিল প্রচুর। সেখানে চা পরিবেশন করা হতো বিনামূল্যে। প্যারাডক্স কেবল একটি রেস্টুরেন্ট ছিল না, তা ছিল সাংস্কৃতিক এবং আধ্যাত্মিক অনুপ্রেরণার কেন্দ্রস্থল। তা ছিল একটি মজলিসের জায়গা, যা 1920 সালের প্যারিস বা গ্রিনউইচ গ্রামের ক্যাফেগুলির কথা মনে করিয়ে দিত। প্যারাডক্সে যে কোনো লোক কোনো কিছু না কিনেই সারাদিন কাটাতে পারত, তাতে কোনো অভিযোগ করত না। প্যারাডক্সে যারা আসতো তারা ছিল প্রাচ্য দর্শনে উৎসাহী অতীন্দ্রিয়বাদী। শহরের সম্ভ্রান্ত এলাকায় ডক্টর মিশ্রের আশ্রমে নতুন স্বামীজির আগমনের কথা যখন প্যারাডক্সে পৌঁছালো, তখন সে খবর খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়ল। হার্ভে কোহেন এবং বিল এপস্টাইন ছিল পরস্পরের বন্ধু। হার্ভে ছিল স্বাধীন চিত্রশিল্পী আর বিল প্যারাডক্সে কাজ করত। ডক্টর মিশ্রের যোগ স্টুডিওতে প্রভুপাদের কাছে কয়েকবার যাতায়াতের পর হার্ভে প্যারাডক্সে এসে বিল এবং তার অন্যান্য বন্ধুদের কাছে সেই নতুন স্বামীজির সমস্ত বৃত্তান্ত শুনিয়েছিলেন। বিল এপস্টাইন ছিল রবার্ট নেলসনের ঠিক বিপরীত। সে ছিল একজন তেজস্বী কল্পনাপ্রবণ যুবক। তার মাথা ভর্তি লম্বা কোঁকড়ানো চুল আর মুখ ভর্তি লম্বা দাড়ি। সে ছিল সুদর্শন এবং প্রাণবন্ত। শহরের সব রকম আধ্যাত্মিক সংবাদগুলি সে প্যারাডক্স রেস্টুরেন্টের সকলের কাছে জানাতো। নতুন স্বামীজির সম্বন্ধে উৎসাহিত হওয়ার পর রেস্টুরেন্টের স্বামীজি সম্পর্কে আলোচনাটি তার চেষ্টায় একটি বিশেষ বিষয়বস্তুতে পরিণত হয়েছিল। যে নতুন গোষ্ঠীর অভ্যাগতরা প্যারাডক্স থেকে আসতো, তারা অল্প বয়সী এবং প্রগতিশীল হিপি সম্প্রদায়ভুক্ত। সেই সম্ভ্রান্ত এলাকার বয়স্ক সংরক্ষণশীল যে সমস্ত মানুষ প্রভুপাদের অনুষ্ঠানে আসতেন, তারা ছিলেন তাদের ঠিক উল্টো। তখনকার দিনে লম্বা চুল এবং দাড়িওয়ালা পুরুষ সচরাচর দেখা যেত না, এবং সেই ধরনের সব ছেলে যখন স্বামীজির ওয়েস্ট সাইডের সভায় আসতে শুরু করলো, তাই দেখে কিছু বয়স্ক মানুষ বেশ শঙ্কিত হয়ে পড়েছিল। সেই কথা তাদের একজন এইভাবে প্রকাশ করেছিল, স্বামী ভক্তিবেদান্ত অন্য এক ধরনের লোকেদের আনতে শুরু করলেন। তিনি বাউরি অথবা কোনো বস্তি অঞ্চল থেকে তাদের তুলে আনতেন বলে আমার মনে হতো।
তারা অদ্ভুত ধরনের টুপি আর ধূসর বর্ণের কম্বল গায়ে দিয়ে সেখানে যাতায়াত করত, আর তাদের দেখে আমি চমকে উঠতাম। ডেভিড অ্যালেন ছিল 21 বছর বয়স্ক অনুসন্ধিৎসু যুবক। সে প্যারাডক্স থেকে এসেছিল। নানা মাদকদ্রব্য নিয়ে তখন আমেরিকার যুবক সম্প্রদায়ের মধ্যে পরীক্ষা নিরীক্ষা চলছে, সেই কথা জানতে পেরে তখন আশায় আশায় সবে নিউ ইয়র্ক শহরে উপস্থিত হলো। প্রভুপাদের সভায় বয়স্ক মানুষদের দলটিকে দেখে সে বলতো, ওয়েস্ট সাইড অঞ্চলের অনর্থক ব্যস্তবাগীশ এক বুড়োর দল এক স্বামীর ভাষণ শুনতে এসেছে। ওয়েস্ট সাইড অঞ্চলের অনর্থক ব্যস্তবাগীশ এক বুড়োর দল এক স্বামীর ভাষণ শুনতে এসেছে। ডেভিড বলছে, তখন আমরা হিপি নামে পরিচিত হইনি, কিন্তু আমাদের প্রতি প্রথম দিকে যারা আকৃষ্ট হয়েছিল তাদের কাছে আমাদের দলটিকে খুব অদ্ভুত বলে মনে হতো। এই নবাগতদের দলটির সঙ্গে তারা ঠিক যেন নিজেদের খাপ খাওয়াতে পারছিল না। আমার মনে হয় তখনও পর্যন্ত প্রবীণেরাই ভারত থেকে আসা গুরুদের অনুগামী হতেন, আর কখনো কখনো বা দেখা যেত ধনী বিধবাদের টাকায় তাদের রোজগারের পথ। কিন্তু স্বামীজি সরাসরি অল্প বয়সী গরিব যুবকদের দিকেই ঝুঁকলেন। তারপরে যা ঘটলো তা হচ্ছে, বিল এপস্টাইন প্রভৃতি লোকেরা বলাবলি করতে লাগলো যে স্বামীজি যদি লোয়ার ইস্ট সাইডে উঠে আসেন তাহলে ভালো হয়। যা ঘটবার সবকিছু সেখানেই ঘটেছিল, এবং যে কোনো কারণেই হোক শহরের সম্ভ্রান্ত এলাকায় তা ঘটেনি। শহরের নিম্ন অঞ্চলের লোকেদেরই স্বামীজিকে বেশি প্রয়োজন। সেখানেই স্বামীজির স্থান। তাকে অভ্যর্থনা করতে সেই অঞ্চল নিজেকে প্রস্তুত করেছিল। সেই অঞ্চল ছিল যথার্থ প্রাণবন্ত। সেখানেই বয়ে চলেছিল প্রাণশক্তির প্রস্রবণ। প্রভুপাদ একবার যখন বাইরে বেরিয়েছিলেন তখন তার 307 নম্বর ঘরের দরজা ভেঙে কেউ তার টাইপরাইটার এবং টেপ রেকর্ডারটি চুরি করে নিয়ে যায়। তিনি ফিরে এলে বাড়ির দারোয়ান তাকে সেই চুরির সংবাদ দেয়। কোনো চোর এসে জানলার কাঁচ ভেঙে ঘরে ঢুকে জিনিসপত্র চুরি করে নিয়ে পালিয়ে গেছে। তার কথা শুনে প্রভুপাদ নিঃসন্দেহে বুঝেছিলেন যে সেই দারোয়ানটি হচ্ছেন আসল চোর। সেই সম্বন্ধে অবশ্য তার কাছে কোনো প্রমাণ ছিল না। কাজেই ব্যথিত হৃদয়ে তিনি ক্ষতি স্বীকার করে নিয়েছিলেন। 307 নম্বর ঘরে থাকার কোনো উৎসাহ আর প্রভুপাদের রইল না। সেই বাড়ির দারোয়ান যে আবার চুরি করবে না তার কোনো নিশ্চয়তা ছিল না। হার্ভে কোহেন এবং বিল এপস্টাইন তাকে শহরের নিম্ন অঞ্চলে উঠে যেতে উপদেশ দিয়েছিল। তারা তাকে আশ্বাস দিয়েছিল যে সেখানে তিনি অনেক উৎসাহী যুবক পাবেন যারা তাকে অনুসরণ করবে। এই আমন্ত্রণটি তার কাছে খুবই আকর্ষণীয় বলে মনে হয়েছিল। হার্ভে ঠিক করেছিল যে সে নিউ ইয়র্ক ছেড়ে ক্যালিফোর্নিয়া চলে যাবে। যাওয়ার আগে সে তার চিলেকোঠার ঘরটি প্রভুপাদকে দিয়েছিল। সেই ঘরে ডেভিড অ্যালেন নামে আরো একটা ছেলে ছিল। প্রভুপাদ যখন 72nd স্ট্রিটের আবাস ছাড়বার আয়োজন করেছিলেন তখন তার পরিচিত একজন ইলেকট্রিক মিস্ত্রি সেই বাড়িটিতে কাজ করত। সে তাকে সাবধান করে বলেছিল যে বাউরি কোনো ভদ্রলোকের থাকবার জায়গা নয়, তা পৃথিবীর সবচাইতে জঘন্য জায়গা। ভদ্রলোকের থাকবার যোগ্য জায়গা নয়। 307 নম্বর ঘর থেকে প্রভুপাদের জিনিসপত্র চুরি করেছিল, কিন্তু তা বলে বাউরিতে উঠে যাওয়ার সমস্যা সেই সমস্যাটার সমাধান নয়। তবুও ভক্তিবেদান্ত স্বামী নিরুৎসাহী হননি। বাউরিতে একটি ছোট্ট আলোর নিচে বসে প্রভুপাদ যখন কাজ করতেন তখন শহরের সেই অঞ্চলে শত শত অনাচ্ছাদিত আলোর নিচে কত শত আশ্রয়বিহীন ভবঘুরেরা বসে থাকত। তার রোজগার সেই সমস্ত সমাজ পরিত্যক্ত মানুষগুলির থেকে বেশি ছিল না, কিন্তু নির্দিষ্ট কোনো আশ্রয়ের নিরাপত্তাও তাদের থেকে বেশি ছিল না। কিন্তু তা হলেও তার চেতনা ছিল তাদের থেকে সম্পূর্ণ ভিন্ন। তার ভক্তিবেদান্ত ভাষ্য সমন্বিত শ্রীমদ্ ভাগবতের ইংরেজি অনুবাদ করে তিনি সমস্ত জগৎকে সবচেয়ে উন্নত তত্ত্ব দর্শন উপহার দিচ্ছিলেন। রিভারসাইড ড্রাইভের সম্ভ্রান্ত অ্যাপার্টমেন্ট বাড়ির 14 তলাতেই হোক বা বাউরির এক জরাজীর্ণ ছাদের ঘরেই হোক, যেখানেই তিনি ছিলেন তার একমাত্র কর্তব্য ছিল পৃথিবীর সমস্ত
মনুষ্য সমাজের পরম প্রয়োজন হিসাবে কৃষ্ণ ভাবনার অমৃত বিতরণ করা। তিনি অনুবাদের কাজ করে এবং নিউ ইয়র্ক শহরে শ্রীকৃষ্ণের মন্দির প্রতিষ্ঠা করার স্বপ্ন নিয়ে এগিয়ে চলেছিলেন। তার চেতনা সমস্ত বিশ্বজুড়ে কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের প্রসারের সাধনায় মগ্ন ছিল। তিনি তার নিজের আশ্রয়ের জন্য পারিপার্শ্বিক অবস্থার উপর নির্ভর করে থাকেননি। তার আশ্রয় ইট আর কাঠের তৈরি একটি ঘর ছিল না। সর্বাবস্থাতেই তার আশ্রয় ছিল শ্রীকৃষ্ণের পাদপদ্ম। শহরের উত্তর অঞ্চলের বন্ধুদের প্রভুপাদ যেমন বলতেন, সব জায়গাতেই আমার ঘর, আর শ্রীকৃষ্ণের আশ্রয় যদি না থাকতো তাহলে সমগ্র জগৎটাকেই তার কাছে আশ্রয় শূন্য বলে মনে হতো। বাউরির ছাদের উপরের ঘরটায় স্বামীজি উঠে আসার কথা ছড়িয়ে পড়ল। সেটি অবশ্য বিশেষভাবে হয়েছিল প্যারাডক্স রেস্টুরেন্টে মুখে মুখে প্রচারের মাধ্যমে। ফলে সন্ধ্যাবেলায় তার সঙ্গে কীর্তন করার জন্য অনেকে আসতে শুরু করলো। এই মধুর সুরে কীর্তন বাউরিতে খুব জনপ্রিয় হয়ে উঠেছিল। তার কারণ স্বামীজির নতুন অনুগামীরা অধিকাংশই ছিল স্থানীয় সঙ্গীতজ্ঞ এবং শিল্পী, যারা দার্শনিক তত্ত্ব অপেক্ষা এই দিব্য সঙ্গীতে বেশি সাড়া দিত। প্রতিদিন সকালে তিনি শ্রীমদ্ ভাগবত পাঠ করতেন এবং তাতে ডেভিড অ্যালেন, রবার্ট নেলসন এবং আরও কয়েকটি ছেলে আসত। কখনো কখনো তিনি কোনো উৎসাহী শিক্ষার্থীকে রান্না করতেও শেখাতেন। কোনো অনুসন্ধিৎসু আগন্তুক বা তার নতুন ঘরের অংশীদার ডেভিড অ্যালেনের সঙ্গে আলোচনা করবার জন্য তিনি প্রায় সবসময় প্রস্তুত ছিলেন। যদিও প্রভুপাদ এবং ডেভিড উভয়েরই থাকবার জন্য সেই প্রশস্ত ঘরটার নির্দিষ্ট এলাকা নির্ধারিত ছিল, কিন্তু অচিরেই সমস্ত জায়গাটি প্রভুপাদ এবং ডেভিডের সম্পর্কটি বেশ ঘনিষ্ঠ হয়ে উঠেছিল এবং প্রথমে প্রভুপাদ মনে করেছিলেন যে ডেভিডকে হয়তো একদিন তার শিষ্যত্ব বরণ করবেন। শহরের উত্তরাঞ্চলে থাকার সময়ে যেমন তিনি সোম, বুধ আর শুক্র সন্ধ্যায় পাঠ করতেন, বাউরিতেও সেইভাবে পাঠ করতে লাগলেন। তার নতুন আবাসটি তার পরিচিত অধিকাংশ লোকের পক্ষে একটু দূর হয়েছিল। তাছাড়া সেই অঞ্চলটি ছিল বাউরি শহরের সবচাইতে খারাপ জায়গা। শহরের সম্ভ্রান্ত লোকেরা সচরাচর সেখানে যেত না। প্রভুপাদের বাড়ির দোরগোড়ায় একদল গৃহহীন ভবঘুরের দল পথে জুড়ে ঘুমিয়ে থাকত। তার 4 তলার সিঁড়ি বেয়ে উঠতে গিয়ে অতিথিদের কখনো কখনো 6-7 জন ঘুমন্ত ভবঘুরেকে ডিঙিয়ে যেতে হতো, কিন্তু সেই অভিজ্ঞতা ছিল সম্পূর্ণ অভিনব। একদল প্রগতিশীল আমেরিকান যুবক যুবতীদের সঙ্গে স্বামীজির কীর্তনে যোগদান করাটি ছিল এক অপূর্ব অভিজ্ঞতা। সেই ঘরের আলোটি ছিল নিষ্প্রভ। প্রভুপাদ ধূপ জ্বালাতেন। আবছা আলো এবং ধূপের ধোঁয়ায় সেই ঘরটিকে একটি স্বপ্নের মতো মনে হতো। সমস্ত ঘরটি একটি সুন্দর গন্ধে ভরে থাকত, আর প্রভুপাদের কণ্ঠে কীর্তনের মধুর সুর একটি স্বর্গীয় পরিবেশ সৃষ্টি করত। অনেক কৌতূহলী মানুষ সেখানে কি হচ্ছে তা দেখার জন্য যেত। সেই অঞ্চলে প্রভুপাদের প্রায় সমস্ত বন্ধুরাই ছিল সঙ্গীতজ্ঞ অথবা সঙ্গীতজ্ঞদের বন্ধু। তারা সকলেই ছিল সঙ্গীত অনুরাগী। সঙ্গীত, মাদকদ্রব্য, মেয়ে মানুষ এবং তথাকথিত ধ্যান, এই সব নিয়ে ছিল তাদের জীবন। প্রভুপাদের দেওয়া হরে কৃষ্ণ মহামন্ত্র যেহেতু সঙ্গীতময় এবং ধ্যান গম্ভীর, তাই তারা স্বাভাবিকভাবেই আকৃষ্ট হয়েছিল। বাউরির সেই জনসমাবেশে সুরই ছিল প্রাণ, প্রাণই ছিল সুর, যেন সঙ্গীত ও ধ্যানের সমন্বয়। প্রভুপাদের কাছে ভগবানের নামবিহীন সঙ্গীত ধ্যান নয়, তা হলো ইন্দ্রিয় তৃপ্তি বা বড়জোর এক ধরনের মন গড়া নির্বিশেষ ধ্যান। কিন্তু তার কীর্তনে যে তার বাদ্যযন্ত্র বাজাবার জন্য, ভগবানের নাম উচ্চারণ করার জন্য এবং কথা শুনবার জন্য আসত, তাতে প্রভুপাদ খুশি হতেন। কেউ কেউ সারা রাত ধরে কোথাও বাজনা বাজিয়ে সকালে স্বামীজির সঙ্গে কীর্তন করার জন্য আসতেন। সুরের প্রতি তাদের যে আসক্তি, প্রভুপাদ তা থেকে তাদের নিরস্ত করবার চেষ্টা করেননি, বরং তিনি তাদের হৃদয়ের বীণার ঝংকার তুলে দিলেন। শ্রীকৃষ্ণের বাঁশির সুরে তাদের আকুল করে তুললেন। বেদে বলা হয়েছে যে শব্দই হচ্ছে
জড় সৃষ্টির প্রথম উপাদান। শব্দের উৎস হচ্ছে ভগবান, এবং ভগবান হচ্ছে শাশ্বত সনাতন পরম পুরুষ শ্রীকৃষ্ণ। ভগবানের সবিশেষ দিব্য নাম যাতে সকলে কীর্তন করে, প্রভুপাদ তার উপর জোর দিতেন। প্রাচ্য বা পাশ্চাত্য, আধুনিক বা শাস্ত্রীয় যে সুরেই তা গাওয়া হোক না কেন, তাতে কিছু আসে যায় না, যদি তারা সেই সঙ্গে ভগবানের নাম সমন্বিত হরে কৃষ্ণ মহামন্ত্রটি উচ্চারণ করে। প্রভুপাদ যেখানে থাকতেন এবং হেঁটে বেড়াতেন, সেই অঞ্চলটি খুব খারাপ হলেও তাকে বিশেষ কেউ উত্ত্যক্ত করেনি। প্রায় তিনি দেখতেন যে বাউরিতে কয়েকটি মাতাল তার দোরগোড়ায় অচেতন হয়ে পড়ে আছে অথবা ঘুমিয়ে আছে, কাজেই তাকে তাদের ডিঙিয়ে যেতে হতো। কখনো কখনো কোনো মাতাল টাল সামলাতে না পেরে টলতে টলতে তার গায়ে এসে পড়তো, কখনো আবার কোনো গৃহহীন ভবঘুরে বিড়বিড় করে অবাধ্য ভাষায় কিছু বলতো বা তার দিকে তাকিয়ে হাসতো। যদি তারা একটু প্রকৃতিস্থ তারা উঠে দাঁড়িয়ে তার প্রতি সম্ভ্রম প্রদর্শন করত। 14 নম্বর বাউরি থেকে বেরোবার সময় বা ঢুকবার সময় তারা সশ্রমভ্রমে তার জন্য রাস্তা ছেড়ে দিত। তাদের এই ভদ্র আচরণে কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি তাদের মাঝখান দিয়ে হেঁটে যেতেন। প্রভুপাদের একটি ছবি, তিনি আসন করে বসে আছেন। তার পেছনে একটি সেলফ টবে রাখা কতকগুলি গাছ, গায়ে তার সাদা রঙের একটি চাদর। প্রভুপাদকে দেখতে খুব গম্ভীর মনে হয়, যেন একটু বিষণ্ণ। জুন মাসে ভিলেজ ভয়েস নামে একটি পত্রিকায় এই ছবিটি সহ একটি প্রবন্ধ বেরোয়। সেই প্রবন্ধে বলা হয়েছিল, এসি ভক্তি বেদান্ত স্বামী এবং আমেরিকান শিষ্যবৃন্দের বৈষম্যের মাধ্যমে অতীন্দ্রিয় পাশ্চাত্যের সঙ্গে ব্যবহারিক প্রাচ্যের মিলন মূর্ত হয়ে উঠেছে। 70 বছর বয়স্ক সংস্কৃতি সম্পন্ন উচ্চশিক্ষিত স্বামীজি এই দেশে 1 বছর ধরে শান্তি, সৌহার্দ্য এবং ভগবানের সান্নিধ্য সম্বন্ধে উপদেশ দিচ্ছেন, এবং বিশেষ করে আমেরিকায় তার মঠ প্রতিষ্ঠা করবার জন্য অর্থ সংগ্রহ করছেন। তার শিক্ষার মতো স্বামীজি নিজেও অত্যন্ত সংবেদনশীল এবং সুস্পষ্ট। তার মুখ্য শিক্ষানীতি হচ্ছে যে মানুষ ভগবানের দিব্য নাম কীর্তন করার মাধ্যমে তার কাছে ফিরে যেতে পারে। স্বামীজি যদিও আমেরিকায় এসেছেন ভগবত বিমুখ জড় সভ্যতারূপী ব্যাধির মূল কারণটি উৎপাটন করতে, কিন্তু তিনি বলেন যে সেই ব্যাধিটি ভারতবর্ষকেও ইতিমধ্যে আক্রমণ করেছে। কার্যত তিনি একজন বাস্তববাদী মানুষ। পৃথিবীর কোথাও যদি টাকা দিয়ে মন্দির তৈরি করা হয়, সেটি হচ্ছে এইখানে। স্বামীজি আমেরিকাতে একটি আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ প্রতিষ্ঠা করার প্রয়াসী, যার দ্বার সকলের জন্যই খোলা থাকবে, এমনকি মহিলাদের জন্যও। এই প্রবন্ধটি লিখেছিলেন হাওয়ার্ড স্মিথ। তিনি স্বামীজি সম্বন্ধে প্রথম শোনেন তার পরিচিত একজন যখন তাকে ফোন করে জানায় যে একজন কৌতূহলোদ্দীপক ভারতীয় মহাত্মা বাউরিতে একটি ছাদের ঘরে বাস করছেন। হাওয়ার্ডের পরিচিত মানুষটি তাকে বলেছিল, যে কোনো সময়েই তুমি সেখানে যেতে পারো, সব সময় তিনি সেখানে থাকেন। আমি জানি যে তাকে দেখে তুমি মুগ্ধ হবে। আমার বিশ্বাস তিনি একটি বড় রকমের ধর্ম আন্দোলন শুরু করতে যাচ্ছেন। হাওয়ার্ড স্মিথ বলছেন, তাই আমি সেখানে গেলাম এবং সোজা উপরতলায় সেই ভীতিজনক শিল্পীর আস্তানায় গিয়ে পৌঁছালাম। ঘরের পেছন দিকে একটি ছোট পর্দা দেখতে পেলাম, একটি ভারতীয় মাদ্রাজি ধরনের পর্দা, এবং আমি ঠিক করলাম যে সেই জায়গাটিতে একটু উঁকি মেরে দেখব। দেখলাম গৈরিক বসন পরিহিত স্বামী ভক্তিবেদান্ত সেইখানে আসন করে বসে আছেন। নাকে এবং কপালে তিলক কাটা, হাতে একটি জপথলি। তাকে দেখে মনে হলো যে তিনি যথার্থ বাস্তব ধর্মী। মনে হলো যেন সহজেই তার সান্নিধ্যে আসা যায়। আমি বললাম, হ্যালো, এবং আপনি, এবং তিনি আমার দিকে তাকালেন। আমি জিজ্ঞাসা করলাম, আপনি কি স্বামী ভক্তিবেদান্ত? তিনি বললেন, হ্যাঁ। আমি বললাম, আমার নাম হাওয়ার্ড স্মিথ। তারপর আমরা বসে গল্প করতে লাগলাম, এবং প্রথম থেকেই তাকে আমার খুব ভালো লাগলো। অনেক স্বামীজির সঙ্গেই আমার পরিচয় হয়েছিল, কিন্তু তাদের কাউকে আমার তেমন ভালো লাগেনি। তাদের সকলকে এক পর্যায়ভুক্ত করে
এরাই ভারতের সমস্ত স্বামীজি সম্প্রদায় বলাটা ঠিক হবে বলে আমি মনে করি না। তিনি ছিলেন অত্যন্ত সরল এবং সেটি আমার সবচেয়ে ভালো লেগেছিল। তার সান্নিধ্যে এসে আমি স্বাচ্ছন্দ্য বোধ করেছিলাম। তাকে খুব মন খোলা এবং সৎ বলে মনে হয়েছিল। মাঝে মাঝে তিনি নানা বিষয়ে আমার উপদেশ পর্যন্ত চাইছিলেন। এই দেশে তিনি ছিলেন নবাগতা। আমার তখনই মনে হয়েছিল যে তার পরিকল্পনাগুলি এই দেশে ফলপ্রসূ হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে, কারণ তিনি তাকে খুব কাজের মানুষ বলে মনে হলো। তার চিন্তা আকাশ কুসুমের মতো নয়। কথায় কথায় তিনি অতীন্দ্রিয়বাদী বলিয়া ওড়ান না। তার অন্তর্চেতনা যে সেই অতীন্দ্রিয় জড় জগতে বিরাজ, সেই অতীন্দ্রিয় জগতে বিরাজ করছে তা সহজেই অনুমান করতে পারা যায়, কিন্তু সাধারণ আলোচনার সময় তিনি সেটি ফলাও করে প্রকাশ করছিলেন না। তারপরে তিনি বললেন, লোকমুখে তিনি শুনেছেন যে ভয়েস পত্রিকায় তার সম্বন্ধে লেখা বেরুলে খুব ভালো হবে, কারণ মূলত তিনি সে বিষয়ে প্রচার করছেন। সেই বিষয়ে যারা আগ্রহী বা উৎসাহী তাদের কাছে এটি পৌঁছে যাবে। আমি বললাম, তার সেই ধরনের ধারণাটি খুব ঠিক বলেই আমার মনে হয়। আমি বললাম, তার সেই ধারণাটি খুব ঠিক বলেই আমার মনে হয়। তিনি আমাকে জিজ্ঞাসা করলেন, ভারতীয় সংস্কৃতি সম্বন্ধে আমি কোনো বই পড়েছি কিনা বা কিছু জানি কিনা। তার উত্তরে বললাম, না, আমি সত্যিই কিছু পড়িনি বা আমি জানি না। আমি আরো কিছুক্ষণ তার সঙ্গে কথা বললাম। তিনি আমাকে কয়েকটি বই দেখিয়ে বললেন যে বইগুলি তিনি ভারতে ইংরেজিতে অনুবাদ করেছেন। পরে বইগুলি আমার হাতে দিয়ে বললেন, ভারতীয় সংস্কৃতির পটভূমি হিসাবে আপনি যদি আরো গভীরভাবে জানতে চান তাহলে এই বইগুলি পড়ুন। আমার কাছে এটি স্পষ্টভাবে প্রতীয়মান হলো যে আমি যে লোকটির সঙ্গে কথা বলছি তিনি এখনই বলে বসবেন না যে তিনি ভগবানের দর্শন পেয়েছেন এবং সেই কথা তিনি সকলের কাছে প্রচার করবেন। তার সঙ্গে আলাপ করে আমি বুঝতে পারলাম যে তিনি খুব শিক্ষিত, প্রকৃতপক্ষে আমার চেয়ে অনেক বেশি শিক্ষিত। আর তার বিনয় এবং নম্র ভাব আমাকে মুগ্ধ করেছিল। সোজা কথায় বলতে গেলে তাকে আমার খুব ভালো লেগেছিল। আমি যা জানতে চেয়েছিলাম, তার গৈরিক বসন পড়ার তাৎপর্য, তার কপালে তিলক, তার জপমালার থলি, সবই তিনি বিশ্লেষণ করলেন। আর তার সেই ব্যাখ্যা আমার খুব ভালো লেগেছিল। সবকিছুরই একটি ব্যবহারিক তাৎপর্য ছিল। তারপর তিনি পৃথিবীর সমস্ত জায়গায় মন্দির প্রতিষ্ঠা করবার কথা বলেছিলেন অনেক কিছু করণীয় আছে, তবে আমি খুব ধৈর্যশীল। ভয়েস পত্রিকার প্রবন্ধটি তার আমেরিকার মঠ বলে যে উল্লেখ করা হয়েছিল, তার প্রতিষ্ঠা সম্বন্ধে প্রভুপাদের অনেক আশা ছিল। তার ভাষণ এবং কীর্তন খুব প্রাণবন্ত ছিল। একক এবং সংখ্যায় তিনি তেমন বেশি না হলেও একদল নিয়মিত শ্রোতা তিনি পাচ্ছিলেন, কিন্তু ভারতবর্ষ থেকে তেমন কোনো সাহায্য পাওয়ার কোনো আশা ছিল না। তিনি সুমতি মোরারজি, তার গুরু ভ্রাতা এবং ভারত সরকারকে চিঠি লিখে যাচ্ছিলেন, কিন্তু তাদের উত্তর উৎসাহব্যঞ্জক ছিল। আমেরিকার বুকে কৃষ্ণ ভাবনামৃতের প্রতিষ্ঠা যদি কোনোদিন সম্ভব হয় তাহলে তা ভারত সরকার এবং বিত্তশালী ভারতীয়দের অর্থ ছাড়াই করতে হবে। তা ভারত সরকার এবং বিত্তশালী ভারতীয়দের অর্থ ছাড়াই করতে হবে। এমনকি একটি ভারতীয় ব্রহ্মচারীও তার সঙ্গে যোগ দিয়ে তার কাজে সাহায্য করবে না। শ্রীকৃষ্ণ তার অভীষ্ট পরিকল্পনা প্রভুপাদের কাছে বিভিন্নভাবে উদ্ঘাটিত করেছিলেন। যখন সিংহানিয়ার কাছে অর্থ সাহায্যের সব রকম আশা নির্মূল হয়ে গেল, তখন প্রভুপাদ তার সমস্ত শক্তি বাউরিতে তার ছাদের ঘরে যে সমস্ত যুবক যুবতী আসে তাদের উপর পুঞ্জীভূত করলেন। তিনি সুমতি মোরারজিকে লিখলেন, আমি এখন আমার স্থানীয় বন্ধু বান্ধব এবং আমার প্রতি শ্রদ্ধাশীল ব্যক্তিদের নিয়ে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসিয়াসনেস ইনকর্পোরেটেড নামক একটি সংস্থা প্রতিষ্ঠা করার চেষ্টা করছি। তার সমস্ত বন্ধু বান্ধব এবং তার প্রতি শ্রদ্ধাশীল সকলের মধ্যে প্রভুপাদ তার ঘরের বাসিন্দা ডেভিড অ্যালেনকে বেছে নিয়ে
তার উপর সবচেয়ে বেশি মনোযোগ এবং প্রশিক্ষণ দিচ্ছিলেন। তিনি মনে করেছিলেন যে তিনি ডেভিডকে একটি সুযোগ দিচ্ছেন আমেরিকার প্রথম সত্যিকারের বৈষ্ণব হওয়ার সম্মান পাওয়ার জন্য। প্রভুপাদ ঠিক করেছিলেন যে অবশেষে যখন তিনি ভারতবর্ষে ফিরে যাবেন তখন ডেভিডকে সঙ্গে করে বৃন্দাবনে নিয়ে যাবেন। সেখানে তাকে মন্দিরের পূজা পদ্ধতি দেখাবেন এবং ভবিষ্যতে পাশ্চাত্য জগতে ধর্ম প্রচার করার শিক্ষা দেবেন। একদিন প্রভুপাদ তার বক্তৃতার সময় বললেন, আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে মাঝে মাঝে আমি মিস্টার ডেভিড বলে, স্বামীজি, আমি এখনই আমার পারমার্থিক জীবনের উন্নতি সাধন করতে চাই। ডেভিডের উৎকণ্ঠিত স্বরের অনুকরণ করতে গিয়ে প্রভুপাদ হেসে ফেললেন। আমি তাকে বলি, ধৈর্য ধরো, এটি হবে, নিশ্চয়ই হবে। তুমি যখন তা প্রাণ ভরে চাইছো, ভগবান নিশ্চয়ই তা তোমাকে দেবেন। তিনি তো তোমার হৃদয়েই রয়েছেন। তিনি কেবল দেখছেন তুমি কতটা ঐকান্তিক ভাবে তার প্রতি অনুরক্ত হয়েছ। তারপর তিনি তোমার পারমার্থিক জীবনের উন্নতি সাধন করার জন্য সমস্ত সুযোগ সুবিধা দেবেন। স্বামীজিকে প্রথম দিকে এবং ডেভিড সেই বড় হলঘরটায় শান্তিতে একত্রে বাস করছিলেন। স্বামীজি একাগ্র মনে তার পার্টিশনের ওপাশে কাজ করে যেতেন, আর ডেভিড ঘরের উন্মুক্ত প্রশস্ত বাকি অংশটিতে বিচরণ করে বেড়াতো। ডেভিড তখনও গাঁজা, এলএসডি এবং অ্যামফেটামাইন্স এর নেশা চালিয়ে যাচ্ছিলেন, আর প্রভুপাদের তার বরখাস্ত করা ছাড়া আর কোনো উপায় ছিল না। প্রভুপাদের তা বরদাস্ত করা ছাড়া আর কোনো উপায় ছিল না। তিনি ডেভিডকে অনেকবার বলেছিলেন যে মাদক দ্রব্য এবং নেশার ঘরে অলিক স্বপ্ন দর্শন তার পারমার্থিক জীবনে কোনো সাহায্য করবে না, কিন্তু ডেভিড প্রভুপাদের আবেদন সত্ত্বেও তার নেশা ছাড়তে পারেনি। এক এক সময় তাকে খুব বিচলিত মনে হতো। এইভাবে সে স্বামীজির কাছ থেকে দূরে সরে যাচ্ছিল। প্রভুপাদের পরিকল্পনা ছিল সেই ছাদের ঘরটিতে মন্দির হিসাবে ব্যবহার করা, সেটিকে নিউ ইয়র্কের প্রথম রাধাকৃষ্ণের মন্দিরে রূপান্তরিত করা, এবং সেই উদ্দেশ্য সাধনে তিনি ডেভিডের সহযোগিতা কামনা করতেন। এই অঞ্চলটি যদিও ছিল পৃথিবীর সবচেয়ে খারাপ জায়গা, তবু এই বাউরিতে জয়পুর বা বৃন্দাবন থেকে রাধাকৃষ্ণের বিগ্রহ নিয়ে এসে তিনি প্রতিষ্ঠা করে এবং তাদের পূজা শুরু করার পরিকল্পনা প্রভুপাদ মাঝে মাঝে ব্যক্ত করতেন। তিনি ভেবেছিলেন ডেভিড হয়তো সাহায্য করতে পারে। বস্তুত তারা তো একই ঘরের বাসিন্দা, সুতরাং ডেভিডের সহযোগিতা না করার কোনো প্রশ্নই ওঠে না। কিন্তু আগে তার বদভ্যাসগুলি তাকে ছাড়তে হবে। প্রভুপাদ ডেভিডকে সাহায্য করার চেষ্টা করেছিলেন, কিন্তু ডেভিডের অবস্থা খুবই শোচনীয়। সে সর্বনাশের পথেই এগিয়ে চলছিল। সেই সঙ্গে ছাদের উপরে সেই ঘরটিকে নিয়ে প্রভুপাদের সমস্ত পরিকল্পনা ধূলিসাৎ হয়ে চলেছিল। যখন মাদক দ্রব্যে নেশাগ্রস্ত থাকতো না, তখন সে মাঝে মাঝে ঘরের মধ্যে উত্তেজিতভাবে পায়চারি করত, আর অন্যান্য সময়েও তখন তাকে গভীর চিন্তামগ্ন বলে মনে হতো। একদিন এলএসডির নেশা করে সে সম্পূর্ণ পাগল হয়ে গেল। কার্ল ইয়ারগেন্সের ভাষায় সে সম্পূর্ণভাবে উন্মাদ হয়ে গেল, আর স্বামীজিকে একটি বদ্ধ পাগলের সঙ্গে বোঝাপড়া করতে হলো। ঘটনাচক্র এই দিকেই গড়াচ্ছিল। সে ছিল একটি পাগল ছেলে। সে সব সময় অত্যধিক মাত্রায় নেশা করত, কিন্তু তার প্রকৃত উন্মত্ততা হঠাৎ একদিন প্রকট হয়ে উঠল। স্বামীজি সেদিন প্রশান্ত মনে তার টাইপরাইটারে টাইপ করছিলেন, কিন্তু হঠাৎ ডেভিড সম্পূর্ণ বেসামাল হয়ে পড়ল। সে বিলাপ করতে করতে ঘরের চারিদিকে ঘুরে বেড়াতে লাগলো, চিৎকার করতে করতে, গর্জন করতে করতে ঘরের চারিদিকে ছোটাছুটি করতে লাগলো। তারপর সে স্বামীজির কাছে গিয়ে উপস্থিত হলো। স্বামীজি হঠাৎ দেখলেন যে তার সামনে যে দাঁড়িয়ে আছে সে ডেভিড নয়। শান্তশিষ্ট যে ডেভিডকে তিনি ভারতে নিয়ে গিয়ে বৃন্দাবনের ব্রাহ্মণদের দেখাতে চেয়েছিলেন, সেই ডেভিড নয়। এ যেন নেশাগ্রস্ত উন্মত্ত মানুষ, যার চোখগুলি বন্য পশুর মতো হিংস্র হয়ে উঠেছে। প্রভুপাদ তার সঙ্গে কথা বলার চেষ্টা করলেন, তোমার কি হয়েছে? কিন্তু ডেভিডের কিছু বলার ছিল না। তাদের মধ্যে বিশেষ কোনো বিসম্বাদ ছিল না। এটি কেবল তার উন্মত্ততা। প্রভুপাদ দ্রুত গতিতে 4 তলা সিঁড়ি দিয়ে নেমে এলেন। তার জিনিসপত্র বেঁধে নিয়ে যাবার জন্য তিনি থামলেন না।
বা তিনি কোথায় যাবেন, সেখানে কি আবার ফিরবেন, সেটি পর্যন্ত বিচার করলেন না। কোনো কিছু বিবেচনা করার সময় তো ছিলই না। তিনি মনে প্রচন্ড ধাক্কা খেয়েছিলেন। এখন তিনি ডেভিডের উন্মত্ততার গণ্ডি পেরিয়ে চলে যাবার জন্য ব্যস্ত হয়ে উঠলেন। যে সমস্ত গৃহহীন লোকগুলি তার দরজার সামনে বসে থাকতো, তারা তেমনই সেখানে বসেছিল এবং তাদের চিরাচরিত ভদ্রতার আতিশয্য প্রদর্শন করে তারা তার যাওয়ার রাস্তা করে দিল। এই পৌর স্বামীজির যাওয়া আসা, তার বাজার করতে যাওয়া, বাজার করে ফিরে আসা, এইসব দেখতে তারা অভ্যস্ত এবং তারা কোন সময়ে তাকে ত্যক্ত বিরক্ত করতো না। কিন্তু আজ তিনি বাজার করতে যাচ্ছিলেন না। তিনি কোথায় যাচ্ছিলেন তিনি তা নিজেও জানতেন না। তিনি কোথায় যাবেন তা না জেনেই তিনি রাস্তায় বেরিয়ে পড়লেন। তিনি যে ছাদের ঘরটিতে ফিরে যাবেন না তা নিশ্চিত, কিন্তু এখন তিনি কোথায় যাবেন? পায়রার ঝাঁক এক ছাদ থেকে আর এক ছাদে উড়ে বেড়াচ্ছে। গড়গড় ঘর ঘর শব্দ করতে করতে যানবাহনের স্রোত চলছে, আর নিত্য বিরাজমান গৃহহীন ভবঘুরের দল সস্তা দামের বিষাক্ত মদ খেয়ে মাতাল হয়ে ঘুরে বেড়াচ্ছে। প্রভুপাদের বাসগৃহটি হঠাৎ একটি উন্মত্ত বিভীষিকায় পর্যবসিত হলো, আর তার সদর দরজার বাইরে রাস্তাটিও ছিল তেমনি নারকীয় ভয়ঙ্কর স্থান। তিনি অন্তরে একটি বড় আঘাত পেলেন। এই অবস্থায় তিনি ডক্টর মিশ্রের বাড়িতে ফোন করতে পারতেন। তিনি হয়তো তাকে আশ্রয় দিতেন, কিন্তু তার জীবনের সেই অধ্যায় তো তিনি সমাপ্ত করে এসেছেন এবং তার থেকে আরো ভালো একটি অধ্যায়ে তিনি পৌঁছেছিলেন। তার নিজের ক্লাস ছিল, সেখানে অল্প বয়সী ছেলেমেয়েরা ভগবানের কথা শুনতে, ভগবানের নাম কীর্তন করতে আসতো। তার সবই কি এখন শেষ হয়ে গেল? আমেরিকায় 9 মাস অবস্থান করার পর অবশেষে তিনি তার প্রচার এবং কীর্তনে খুব সুন্দর সাড়া পাচ্ছিলেন। এখন তিনি তা একেবারেই ছেড়ে দিতে পারেন না। শ্রীল অভয়চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী মহারাজ, যাকে একজন প্রখ্যাত পণ্ডিত ভক্তরূপে বৃন্দাবনের সকলে চিনত ও সম্মান করত, যিনি ভারতের উপরাষ্ট্রপতি এবং বহু প্রখ্যাত মানুষদের সঙ্গে যে কোনো সময় দেখা করার নিমন্ত্রণ পেতেন, তার কাছে আজ হঠাৎ এই সত্যটি অত্যন্ত নানাভাবে স্পষ্ট হয়ে উঠল যে মার্কিন যুক্তরাষ্ট্রে তার মর্যাদা সম্পন্ন একটি বন্ধুও নেই। হঠাৎ তিনি রাস্তায় ছন্নছাড়া লোকগুলির মতো আশ্রয়হীন হয়ে পড়লেন। প্রকৃতপক্ষে তাদের অনেকেরই অন্তত ঘুমাবার জায়গাটুকু ছিল, সেদিক দিয়ে তারা তার চেয়ে অনেক নিশ্চিত ছিল। খুব দরকারি কোনো কাজে বেরোনো, যেমন সরকারি দোকানে, বাজারে গিয়ে কেনাকাটা করে বাড়ি ফিরে আসা, এছাড়া বাউরির পথে ঘাটে যাওয়া মানে নারকীয় হট্টগোলের মধ্যে বেরোনো। এই এমন জায়গা নয় যেখানে দুদণ্ড দাঁড়িয়ে চিন্তা করা যায় কোনো অঞ্চলে বাসা নিলে ভালো হয় বা কোন বন্ধুর বাড়ি যাওয়া যায় কিনা। আজকের অবস্থা এমন নয় যে তিনি যেন চিনেপট্টিতে বাজার করতে যাচ্ছেন এবং একটু হেঁটে বেরিয়ে আসতে চাইছেন এবং শীঘ্রই নিজের চিলাকোঠার আশ্রয়টিতে ফিরে আসবেন। সেই ঘরের আশ্রয়টিতে ফেরার পথই যখন বন্ধ, তখন আর কোথাও যাওয়ার কোনো স্থান নেই। আমেরিকায় এই সমস্ত উন্মাদ মানুষের কাছে ভগবানের বাণী প্রচার করা যে কত কঠিন, তা সেদিন বোস্টনের পোতাশ্রয়ে পৌঁছেছিলেন। যেদিন তিনি বোস্টনের পোতাশ্রয়ে পৌঁছেছিলেন, সেদিন ভবিষ্যৎবাণী করে তার কবিতায় তিনি লিখেছিলেন, বড় কৃপা কইলে কৃষ্ণ অধমের প্রতি, কি লাগিয়া নিলে হেথা করো এ বেগতি, আছে কিছু কার্য তব এই অনুমানে, নহে কেন আনিবে না এই উগ্র স্থানে। প্রতিদিন সন্ধ্যায় নিয়মিতভাবে যে ক্লাসগুলি তিনি নিচ্ছিলেন, সেগুলির কি হবে? ডেভিডের কি হবে? তিনি কি ফিরে গিয়ে তার সঙ্গে কথা বলার চেষ্টা করবেন? এটি ডেভিডের প্রথম হিংস্র ভাবের আকস্মিক প্রভাব।
এর আগে অবশ্য কয়েকবার তার মধ্যে চাপা উত্তেজনা দেখা গিয়েছে। ঘরে স্নানের জায়গায় মেঝেতে সাবান ফেলে রাখার বদ অভ্যাস ডেভিডের ছিল এবং প্রভুপাদ কয়েকবার তাকে সেই সম্বন্ধে নিষেধ করেছিলেন, অত্যন্ত কারণ সেটি অত্যন্ত বিপজ্জনক। কিন্তু ডেভিড তার সেই নির্দেশে কর্ণপাত করত না। প্রভুপাদ বারবার তাকে সেই কথা স্মরণ করে দিতেন। অবশেষে একদিন ক্রুদ্ধ হয়ে ডেভিড তার প্রতি এক বিকট চিৎকার করে উঠেছিল, তবে তাতে কোনো শত্রুতার ভাব ছিল না। আজকের ব্যাপারটি কোনো ব্যক্তিগত আক্রোশ থেকে সৃষ্টি হয়নি। ছেলেটি নিজেই ছিল মাদক দ্রব্য সেবনে নেশার শিকার। প্রভুপাদ তড়িৎ পদক্ষেপে হেঁটে চললেন। সিন্ডিয়া জাহাজ কোম্পানির জাহাজে করে ভারতে ফিরে যাওয়ার একটি বিনামূল্যের টিকিট তার কাছে রয়েছে। তিনি বৃন্দাবনে ফিরে যেতে পারতেন, কিন্তু তার গুরু মহারাজ তাকে এখানে আসতে আদেশ করছেন। আটলান্টিক পার হওয়ার সময় শ্রীমৎ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরকে স্মরণ করে তিনি তার কবিতায় লিখেছিলেন, তব ইচ্ছা বলবান পাশ্চাত্যতে ঠান ঠান, হয় তাতে হয় যাতে গৌরাঙ্গের নাম। তব ইচ্ছা বলবান পাশ্চাত্যতে ঠান ঠান, হয় যাতে গৌরাঙ্গের নাম। তার প্রচার কার্যের প্রগতি অব্যাহত রাখতে হলে রাত হওয়ার আগেই তাকে একটি থাকবার জায়গা খুঁজে নিতে হবে। সরকারের সহযোগিতা ছাড়া, কোনো ধর্মীয় সংস্থার সহযোগিতা ছাড়া, কোনো পৃষ্ঠপোষকের সাহায্য ছাড়া কাজ করতে যাওয়ার অর্থই হচ্ছে এই নিরাপত্তাবিহীন এবং মর্মান্তিকতা। এই সংকটকে প্রভুপাদ শ্রীকৃষ্ণের পরীক্ষা বলে গ্রহণ করলেন। ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণের উপর নির্ভর করার নির্দেশ দেওয়া হয়েছে। সম্পূর্ণভাবে শুধু আমার উপরে নির্ভর করো এবং সবসময় আমার আশ্রয় থেকে কাজ করো। এইভাবে দিব্য যোগে সর্বদা আমার প্রতি অনুরক্ত হও, তাহলে আমার অনুগ্রহে সব রকম দুস্তর বাধা বিপত্তি উত্তীর্ণ হতে পারবে। তিনি ঠিক করলেন যে কার্ল ইয়ারগেন্সকে ফোন করে তার কাছে সাহায্য চাইবেন। ফোনে স্বামীজির কণ্ঠস্বর শুনে কার্ল বুঝতে পারল যে অবস্থাটি খুবই জরুরি। সে তৎক্ষণাৎ রাজি হয়ে জানালো যে প্রভুপাদ তার বাড়িতে, যেখানে সে তার স্ত্রী ইভাকে নিয়ে থাকে, সেখানে উঠে আসতে পারেন। তাদের বাড়িটি ছিল কাছেই, সেন্টার স্ট্রিটে, বাউরি থেকে পশ্চিমে 5টি ব্লক দূরে চিনেপাড়ার কাছে। কার্ল জানালো যে সে তৎক্ষণাৎ তার সঙ্গে করতে আসছে। আরো 1 সপ্তাহ কেটে গেল, কিন্তু স্বামীজির জন্য কেউ একটি উপযুক্ত জায়গা খুঁজে পেল না। একদিন প্রভুপাদ প্রস্তাব করলেন যে তিনি কার্লের সঙ্গে মাইকেল গ্র্যান্টের বাড়ি যাবেন এবং তার সাহায্য চাইবেন। মাইকেল ছিল বাউরির এক তরুণ সঙ্গীত শিল্পী। সে স্বামীজির সভায় প্রায় আসত এবং তার শিক্ষার প্রতি তার আগ্রহ প্রকাশ করত। বেশ প্রতিপত্তি ছিল তার, এবং তার পক্ষে হয়তো তাকে সাহায্য করা সম্ভব ছিল। প্রভুপাদ কথা বলতে বলতে মাইকেলকে বোঝার চেষ্টা করলেন তার পক্ষে কার্ল এবং ইভার সঙ্গে থাকাটা কতটা অসুবিধাজনক, আর মাইক সেই কথা শুনতে লাগলো। পরের দিন সে ভিলেজ ভয়েস পত্রিকা অফিসে গিয়ে ছাপা কাগজের প্রথম কপিটি নিয়ে তার শ্রেণীবদ্ধ বিজ্ঞাপনগুলি দেখতে লাগলো। অবশেষে সে একটি উপযুক্ত জায়গার সন্ধান পেলে বাড়িওয়ালাকে ফোন করলো। সেটি ছিল 2nd এভিনিউ এর একটি দোকান ঘর, এবং তার এজেন্ট মিস্টার গার্ডিনার মাইকের সঙ্গে তার বাড়িতে দেখা করতে সম্মত হলেন। কার্ল এবং স্বামীজিও মাইকের সঙ্গে সেই জায়গাটি দেখতে যেতে রাজি হলেন। মিস্টার গার্ডিনার এবং মাইক সকলেই আগে সেখানে পৌঁছলেন। মাইক সেখানে দোকানঘরটির উপরে হাতে আঁকা সাইনবোর্ডটি লক্ষ্য করে দেখলো। তাতে লেখা আছে মাইচেল গিফটস। মিস্টার গার্ডিনার বললেন সেটি আগে একটি স্মৃতি সংগ্রহ সুলভ উপহারের দোকান ছিল, সেটি তারই সাইনবোর্ড। স্বামীজি ভারতবর্ষের একজন আধ্যাত্মিক নেতা এবং নামকরা লেখক এবং সংস্কৃত ভাষার সুপণ্ডিত, এই বলে মাইক তার পরিচয় দিয়েছিল। সেই কথা এজেন্টটির মনে গভীর রেখাপাত করেছিল। প্রভুপাদ এবং কার্ল যখন পৌঁছলো এবং পরস্পরের সঙ্গে আলাপ করিয়ে দেওয়া হলো, তখন
মিস্টার গার্ডিনার তাকে সেই ছোট দোকান ঘরটি দেখালেন। কার্ল এবং মাইক প্রভুপাদ কার্ল এবং মাইক বাড়িটি প্রয়োজনের উপযোগী করে নেওয়ার কতটা সম্ভাবনা আছে তা ভেবেচিন্তে দেখলেন। বাড়িটি ছিল সম্পূর্ণ খালি, সাদামাটা এবং অন্ধকারাচ্ছন্ন। সেই ঘরে ইলেকট্রিক আলো জ্বলছিল না এবং তাতে নতুন করে রং করার প্রয়োজন ছিল। তাদের সভার জন্য সেই জায়গাটি উপযুক্ত ছিল, কিন্তু স্বামীজির বসবাসের জন্য উপযুক্ত ছিল না। তবে মাসিক $125 ভাড়ায় সেই জায়গাটি বেশ ভালো বলেই মনে হলো। তারপর মিস্টার গার্ডিনার জানালেন যে সেই দোকান ঘরটির ঠিক পেছনেই উঠোনের ওপাশে বাড়িটির 3 তলায় একটি ছোট্ট অ্যাপার্টমেন্ট আছে। মাসিক $71 ভাড়ায় স্বামীজি সেখানে থাকতে পারেন। তবে প্রথমেই মিস্টার গার্ডিনারকে সেটি রং করে দিতে হবে। মোট ভাড়া তাহলে দাঁড়াবে $196। আর কার্ল, মাইক এবং অন্যান্যরা মিলে চাঁদা তুলে সেই ভাড়া দেওয়ার বন্দোবস্ত করবে। প্রভুপাদ ঠিক করেছিলেন যে মিস্টার গার্ডিনারকে তিনি তার সদ্যজাত কৃষ্ণ ভাবনামৃত সংঘের প্রথম অফিসিয়াল ট্রাস্টি করবেন। তাদের আলাপ আলোচনার সময় প্রভুপাদ মিস্টার গার্ডিনারকে তার শ্রীমদ্ ভাগবতের 3য় খণ্ডের একটি সেট উপহার দেন এবং নিজের হাতে লিখে বইগুলি তাকে উৎসর্গ করেন এবং নিজে স্বাক্ষর করেন শ্রী ভক্তি বেদান্ত স্বামী। স্বয়ং গ্রন্থাগারের কাছ থেকে সেই বইগুলি গ্রহণ করে মিস্টার গার্ডিনার খুব খুশি হন এবং সম্মানিত বোধ করেন। কৃষ্ণ ভাবনামৃতের সেই নবীন সংঘটির ট্রাস্টি হতে এবং সেই সংঘটিতে প্রতি মাসে $20 চাঁদা দিতে তিনি সম্মত হন। অ্যাপার্টমেন্টটি রং করতে মিস্টার গার্ডিনার 1 সপ্তাহ সময় নিলেন। ইতিমধ্যে মাইক বিদ্যুৎ এবং জল সরবরাহের বন্দোবস্ত করে একটি টেলিফোনের ব্যবস্থা করে। সে এবং কার্ল উভয় মিলে তাদের বন্ধুদের কাছ থেকে চাঁদা তুলে প্রথম মাসের ভাড়াটি জোগাড় করে। যখন সবকিছু প্রস্তুত হলো, মাইক তখন কার্লের বাড়িতে প্রভুপাদকে ফোন করে জানালো। এতদিনে স্বামীজিকে নতুন জায়গায় নিয়ে যাওয়ার সময় এলো। যে কয়েকজন বন্ধু আশেপাশে ছিল তারা স্বামীজির সঙ্গে বাউরির সেই ছাদের ঘরটিতে গেল। তারা হয়তো তার অনুগত শিষ্য হতে প্রস্তুত ছিল না, কিন্তু প্রথম মাসের ভাড়া বাবদ কিছু আর্থিক সাহায্য করা এবং তার নতুন আস্তানাটি সাজিয়ে গুছিয়ে ঠিক করার জন্য স্বেচ্ছাকৃতভাবে কয়েক ঘন্টার কাজ করতে তারা উৎসাহের সঙ্গে এগিয়ে এলো। সেই ছাদের ঘরে স্বামীজির সমস্ত জিনিসপত্রগুলি তারা জড়ো করলেন। তারপর তারা সেই সমস্ত জিনিসপত্রগুলি নিয়ে পায়ে হেঁটে বাউরি থেকে যাত্রা করলো। তাদের দেখে মনে হচ্ছিল যে তারা যেন দল বেঁধে আফ্রিকার জঙ্গলে শিকার করতে যাচ্ছে। এইভাবে প্রভুপাদের সমস্ত জিনিসপত্র বহন করে জনা কয়েক যুবকের দল একটি দল রাস্তা দিয়ে এগিয়ে চলল। মাইক ভারী টেপ রেকর্ডারটি বহন করেছিল, এমনকি স্বামীজি নিজেও 2 হাতে 2টি সুটকেস নিয়ে যাচ্ছিলেন। তারা এত তাড়াহুড়োর মধ্যে সবকিছু শেষ করলো যে অনেকখানি পথ এগিয়ে যাওয়ার পর মাইকের হাত যখন ব্যথা করতে শুরু করলো, তখন তার খেয়াল হলো একটি গাড়ি নিলাম না কেন। সেটি ছিল জুন মাসের শেষ এবং বাউরি জঙ্গলের গ্রীষ্মের সূর্য তখন প্রচন্ড তাপ বর্ষণ করছে। কিছুটা পথ হাঁটার পর দাঁড়াতে দাঁড়াতে সেই অদ্ভুত দলটি ধীরে ধীরে অগ্রসর হতে লাগলো। প্রভুপাদ অতি কষ্টে তার সুটকেসগুলি সামলাতে লাগলেন এবং গ্র্যান্ড ব্রুম ও স্প্রিং স্ট্রিটের রেস্টুরেন্টে সাপ্লাইয়ের দোকান আর বাতির দোকানগুলি অতিক্রম করতে করতে মনে হচ্ছিল সেই পথ যেন আর শেষ হবে না। মাঝে মাঝে একটু থেমে সুটকেসগুলি নামিয়ে রেখে তিনি একটু বিশ্রাম নিচ্ছিলেন। অবশেষে তিনি বাউরি থেকে সত্যিই বিদায় নিলেন। 72nd স্ট্রিটে এবং তার সেই ইলেকট্রিশিয়ান বন্ধুটি হয়তো সেই কথা শুনে অস্বস্ত হবেন, যদিও সে হয়তো 2nd এভিনিউতে তার থাকাটাও ঠিক অনুমোদন করত না। অন্ততপক্ষে অত্যন্ত জঘন্য একটা এলাকায় বসবাসের সমাপ্তি হলো। স্যালভেশন আর্মির আশ্রমগৃহের বাইরে দাঁড়িয়ে থাকা গৃহহীন মানুষগুলিকে অতিক্রম করে উন্মুক্ত দ্বার, মদের দোকানগুলি পেরিয়ে
রাস্তার মোড়ে ট্রাফিক আলোর ইশারায় সম্পূর্ণ অপরিচিত লোকেদের পাশে দাঁড়াতে এবং যে সমস্ত বন্ধুরা তার সঙ্গে সংগ্রাম করছিল তাদের এগিয়ে যাওয়া দেখতে দেখতে তিনি এগিয়ে চললেন। বাউরির শিল্পী এবং সঙ্গীতজ্ঞরা তাকে অত্যন্ত উন্নত স্তরের ব্যক্তি বলে মনে করত। তারা উপলব্ধি করতে পারত যে তিনি দিব্য চেতনার দ্বারা পরিচালিত হচ্ছেন, সেই জন্য তারা তার নিজস্ব একটি জায়গা গড়ে তোলার কাজে তাকে সাহায্য করতে খুব আগ্রহী ছিল, যাতে তিনি তার মূল্যবান পারমার্থিক তত্ত্বজ্ঞান সকলের কাছে প্রচার করতে পারেন। তিনি তাদেরই সাহায্যের উপর নির্ভর করতেন, কিন্তু তারা জানত যে তিনি ছিলেন অনেক উচ্চ স্তরের মানুষ। তিনি নিজেই নিজের রক্ষক ছিলেন, অথবা তিনি নিজেই যা বলতেন ভগবানই তাকে রক্ষা করতেন। স্বামীজি এবং তার নবীন বন্ধুরা বাউরি এবং হিউস্টন স্ট্রিটের মোড়ে এসে পৌঁছালেন। সেখান থেকে ডান দিকে ফিরে তারা পূর্ব দিকে অগ্রসর হলেন। অপলক দৃষ্টিতে সামনের দিকে তাকিয়ে চলতে চলতে মাত্র 1 ব্লক হেঁটে গেল তিনি তার নতুন আস্তানায় পৌঁছবেন। আইএনডি পাতাল রেলপথের প্রবেশ পথটি অতিক্রম করার পর সেই দোকান ঘরটি তিনি দেখতে পেলেন। ম্যাচলেস গিফটস সাইনবোর্ডটি। সুটকেসের হাতলটি মুঠো করে ধরে তিনি এগিয়ে গেলেন। সেকেন্ড এভিনিউ এবং হিউস্টন স্ট্রিটের মোড়ে দ্রুত গতিতে ধাবমান যানবাহনের থামার এক ফাঁকে ক্ষিপ্র পদে তিনি রাস্তা পার হলেন। দেখতে পেলেন সবুজ গাছের সারি উঠোনের দেওয়ালের উপর মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, এবং দেখে মনে হচ্ছে যেন তার নতুন আবাসনের সামনে এবং পিছনের বাড়িগুলির মধ্যবর্তী জায়গায় অত্যধিক বেড়ে ওঠা কতকগুলি আগাছা জন্মেছে। রাস্তার ওপরের ঘরটি হবে তার সভাকক্ষ, আর পেছনের অ্যাপার্টমেন্টটি হবে তার বসবাসের এবং অনুবাদ করার প্রভৃতি কাজের জায়গা। সেই দোকান ঘরের বাড়িটির উত্তর দিকে একটি 9 তলা বিশিষ্ট বিরাট গুদাম ঘর। সেই বাড়িটিতে দোকান ঘরটি ছিল, সেটি 6 তলা, এবং সেই বড় বাড়িটির পাশে সেটিকে একটি ছোট্ট শিশুর মতো দেখাচ্ছিল। প্রভুপাদের নতুন মন্দিরের দক্ষিণ দিকে একটি সিমেন্টের দেওয়াল এবং পাশে কোনো বাড়িঘর ছিল না। সেখানে ছিল ফার্স্ট স্ট্রিট পর্যন্ত প্রসারিত এক প্রশস্ত কর্মব্যস্ত মোবিল অয়েলের পেট্রোল পাম্প। প্রভুপাদ যখন সেই দোকান ঘরটির সামনে এলেন, তিনি দেখতে পেলেন সেই সংকীর্ণ দরজার পথটি অলঙ্কৃত করে ছোট্ট লণ্ঠন ঝুলছে। এখানে যে তার অবস্থা কেমন হবে তা তার নিশ্চয়তা ছিল না, কিন্তু ইতিমধ্যে অনেক আশাপ্রদ শুভ লক্ষণ দেখা গিয়েছে। এই সমস্ত নবীন আমেরিকানরা মাঝে মাঝে যদি উন্মাদের মতো আচরণ করে, তবুও শ্রী চৈতন্য মহাপ্রভুর সংকীর্তন যজ্ঞে তারা প্রকৃতই অংশগ্রহণ করতে পারবেন। হয়তো এই নতুন আস্তানাটিতেই তার আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের প্রতিষ্ঠা হবে। আজ এই পর্যন্তই। তাহলে আমাদের প্রথম অধ্যায় একক সংগ্রাম শেষ হলো। আগামী দিন আমরা দ্বিতীয় অধ্যায় শুরু করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রভুপাদ কতটা কষ্ট করেছেন, কতটা সংগ্রাম তাকে করতে হয়েছে, কতটা বারবার বিপদ এসছে তার সামনে, কিন্তু তবুও উনি সবসময় মনের মধ্যে কৃষ্ণকে ধারণ করে রেখেছিলেন, এবং কৃষ্ণের বাণী তার হৃদয়ে সবসময় গাঁথা ছিল, এবং তিনি সবসময় ভগবদ গীতার শ্রীকৃষ্ণের উপরেই নির্ভর ছিলেন। নির্দেশ দেওয়া হয়েছিল যে সম্পূর্ণভাবে শুধু আমার উপরে ভরসা করো, সবসময় আমার আশ্রয় থেকে কাজ করো, এইভাবে দিব্য যোগে সর্বদা আমার প্রতি অনুরক্ত হও, তাহলেই আমার অনুগ্রহে সব রকম দুস্তর বাধা বিপত্তি ক্রমে উত্তীর্ণ হতে পারবে। তাই প্রভুপাদ যখনই বিপদ এসেছে উনি সবসময় মনে করেছে যে এটা
শ্রীকৃষ্ণ তাকে পরীক্ষা নিচ্ছে। তো আমাদেরও সবসময় এটাই মনে করা উচিত, যখনই কোনো বিপদ আসুক না কেন, যখনই কোনো সংকট আসুক না কেন, আমাদের উচিত যে মনে করতে হবে যে ভগবান নিশ্চয়ই আমাকে কিছু পরীক্ষা নিচ্ছে। এই সময় ভেঙে পড়লে চলবে না, সেই সময় আরো বেশি করে ভগবানের প্রতি আমাদের নির্ভরশীল হতে হবে এবং ভগবানের সেই বাণীকেও আমাদের হৃদয়ে ধারণ করতে হবে। তাহলেই আমরা বিপদের মধ্যেও খুশি থাকতে পারবো। বাইরে আমাদের বিপদ থাকতে পারে, কিন্তু মনের মধ্যে আমরা সর্বদাই উৎফুল্ল থাকতে পারবো, যদি আমরা ভগবানের নির্দেশিত আইন আমরা মেনে চলি। ঠিক আছে? হরে কৃষ্ণ। জগৎগুরু শ্রীল প্রভুপাদ কি জয়। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। হরি হরি বল।